রাহি নিচে নেমে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। ঘোড়ায় আরোহণরত কায়ানকে লাগছে এই রাজ্যের রাজা। রাহি বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। কি উদ্দেশ্যে তাকে ডেকে আনা হয়েছে সেটা তার জানা নেই। অবশ্য কোনো ভালো উদ্দেশ্য হবে না। সম্পূর্ণ মাঠ একটা চক্কর দিয়ে কায়ান ঘোড়া নিয়ে রাহির সামনে এলো। কায়ান নীরবতা ভেঙে বলল, এই ঘোড়ার নামটা কি জানো? পঙ্খিরাজ। তুমি চাইলে একটা সুযোগ সুবিধা পেতেই পারো, যদিও আমার অন্য বন্দিরা এই সুযোগটা পায় না। কেমন সুবিধা? রাহি ভুরু কুঁচকে বলল, তুমি চাইলে শর্ত সাপেক্ষে পঙ্খিরাজের পিঠে চড়তে পারো। শর্ত সাপেক্ষে শুনে রাহি আর চোখে তাকালো। অবশ্য কায়ান নিজের মতলব ছাড়া কিছুই করবে না। তবু রাহি জিজ্ঞাসা করলো, কি শর্ত? কায়ান ঠোঁটটা প্রসারিত করে বলল, শর্ত একটাই, আমার সাথে চড়তে হবে, জীবনেও না। রাহি ঝাঁঝালো কণ্ঠে বলে উল্টো দিকে হাঁটা দিতেই কায়ান বলল, তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ইঞ্জিনিয়ার নিলয় আশরাফ, রাইট? রাহি থেমে গেল। তারপর পেছন ফিরে রক্ত চোখে কায়ানের দিকে তাকালো। রাহির বুঝবার বাকি নেই যে কায়ান তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করে ফেলেছে। কায়ান ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, আমি আরো অনেক কিছু জানি, তাই আমার মনে হয় তোমার আমার দেওয়া শর্তটা মেনে নেওয়া উচিত। তোমার উদ্দেশ্য কি বলো তো? রাহি বিরক্তি নিয়ে বলল, তুমি আবার আমাকে প্রশ্ন করছো? বলেই কায়ান পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে ইশারা করতেই সে ঘোড়ার পিঠে ওঠার জন্য একটি টুল রাহির সামনে রাখলো। কি ব্যাপার, ওঠো। রাহি একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঘোড়ায় উঠতেই টুলে পা রাখলো। কায়ান হাত বাড়িয়ে রাহিকে টেনে তুলল। প্রথমে রাহি না করলেও কায়ান যেন তার কথা শুনবে। কায়ানের সাথে হঠাৎ এমন ঘনিষ্ঠতায় রাহির অস্বস্তি হচ্ছে। কায়ান এক হাত রাহির পেটের ওপরে রাখতে রাখতে বলল, সুইটহার্ট, আই নিড টু হোল্ড ইউ, নয়তো তুমি পড়ে যাবে। কায়ানের স্পর্শে রাহি সাথে সাথেই চোখটা বন্ধ করে ফেলল। অসহ্য, লোকটা এমন ভাবে কথা বলে যেন তার কোনো প্রেমিকা। কায়ান রাহির রিয়াকশনে নিশ্চুপে হাসলো। তারপর অন্য হাতে ঘোড়া চালিয়ে যেতে লাগলো। রাহি ধীরে ধীরে চোখ খুলল। রাতের ঠান্ডা বাতাস আছড়ে পড়ছে তার মুখে। চাঁদের স্নিগ্ধতায় মনে হচ্ছে এ কোনো রূপকথার শহর। রাহির ভারী মনটা হালকা হয়ে এলো ধীরে ধীরে। রাহির চুল উড়ে গিয়ে কায়ানের মুখে মেখে আছে, কিন্তু কায়ান কোনো অভিযোগ করলো না। রাহি কিছুক্ষণ চুপ থেকে বলল, হঠাৎ নিলয়ের প্রসঙ্গ তুললে কেন তুমি? কারণ আমি ভেবে পাচ্ছি না তুমি ওই গাধাটাকে বিয়ে করতে রাজি হয়েছো কি করে। রাহি কিছু বলার আগেই কায়ান হঠাৎ ঘোড়া থামিয়ে এক হাতে রাহির সম্পূর্ণ পেটটা জড়িয়ে ধরতেই সে কেঁপে উঠে সরে যেতে লাগলো। কায়ান নিজের হাতের বাঁধন আরো দৃঢ় করে পেছন থেকে রাহির কানের কাছে মুখ এনে বলল, আই উইল স্পিড নাও। বলেই সে ঘোড়া চালানোর গতি আরো বাড়িয়ে দিল। রাহির গলা দিয়ে চিৎকার যেন ভেসে আসছে, কিন্তু সে কায়ানের কাছে নিজেকে দুর্বল দেখাবে না, তাই প্রথমে দাঁত মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছিল। কিন্তু কায়ান ঘোড়ার গতিবেগ আরো বাড়িয়ে দিতেই রাহি সজোরে নিজের পেটের ওপরে থাকা কায়ানের হাতে খামচি বসিয়ে দিল। কায়ান সাথে সাথেই ঠোঁট কামড়ে তাকালো। তারপর রাহির কানের পাশের চুলটা সরিয়ে বলল, উহুম, একদম না। আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে, সুইটহার্ট। তারপর ধীরে ধীরে গতিবেগ কমিয়ে এনে বলল, ওই বলদ নিলয়ের মধ্যে কি পেয়েছো বলো তো? রাহি ধীরে ধীরে চোখ খুলে বলল, একদম আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে আসবে না। যতক্ষণ তুমি আমার কাছে আসো তোমার পার্সোনাল বলতে কিছুই নেই। রাহি কায়ানের হাতে নিজের নখের চাপ আরো গাঢ় করতেই কায়ান চোখটা বন্ধ করে ফেলল। তারপর দাঁতে দাঁত চিপে বলল, ডোন্ট ডু দ্যাট। আমার ভেতরের জানোয়ারটাকে জেগে ওঠাবে, সুইটহার্ট। রাহি নাক ফুলিয়ে নিজের হাতটা সরিয়ে এনে বলল, আমার পরিবারের কারোর ক্ষতি করার কথা ভুলেও চিন্তা করবে না তুমি। ওদের কিছু হলে আমি তোমাকে
রাহি বলে শেষ করার আগে কায়ান অগ্নি কণ্ঠে বলল, ওই গাধাটা তোমার পরিবার? রাহি দাঁতে দাঁত চিপে কায়ানের হাত নিজের পেটের উপরে থেকে সরিয়ে দিয়ে বলল, নিজেকে কি মনে করো তুমি? প্রথমত, আমার আংটি হারিয়েছ। দ্বিতীয়ত, সেটা খুঁজে এনে দিতে পারলে না। আবার নিলয়কে গাধা বলছো? কায়ান নিজের হাতের দিকে তাকালো, তারপর হাতে নখের দাগ স্পষ্ট, যেন কোনো অন্তরঙ্গ মুহূর্তের চিহ্ন। ওয়েট, আমি কখনো মেয়েদেরকে জোর করি না, সেজন্যই তুমি রক্ষা পেয়ে গেলে, নয়তো এতক্ষণে। কায়ান রাহির অগ্নি চোখের দিকে তাকিয়ে থেমে গেল। এর পরের কথা উচ্চারণ করলে নির্ঘাত এই মেয়ে এখন সপটে তার গালে একটা চড় বসিয়ে দিবে। তারপর রাগের মাথায় কায়ান কি করে বসবে সেটা তার জানা আছে। কায়ান নিঃশ্বাস ফেলে ঘোড়া থামালো, তারপর নিজের লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে রাহির দিকে দু হাত এগিয়ে দিতেই রাহি কায়ানের হাত সরিয়ে বলল, আমি পারবো, বলেছি না সব জায়গায় সাহস দেখাবে না। বলেই দুই হাতে রাহির কোমরটা ধরে তাকে নিচে নামিয়ে আনলো। কিন্তু হঠাৎই ঘোড়ার নিজের শরীর ঝাঁকা দিতেই রাহি ভয়ে ব্যালেন্স হারিয়ে কায়ানের উপরেই পড়ে যায়। সে এক অপ্রত্যাশিত ঘটনা। ব্যালেন্স হারিয়ে রাহি একদম কায়ানের মুখের ওপরেই পড়েছে। রাহির ঠোঁট গিয়ে স্পর্শ করেছে কায়ানের ওষ্ঠ দুটি। রুবান এক পাশে হতবাক হয়ে তাকিয়ে আছে। তার ১৬ বছরের অভিজ্ঞতায় এমন দৃশ্যের সাক্ষী সে আজ প্রথম। কায়ানের হাত দুটি রাহির কোমর জড়িয়ে আছে, দুজনের চোখে বিস্ময়। ওষ্ঠ দুটি এখনো একে অপরকে জড়িয়ে আছে। ঘটনা কি ঘটেছে সেটা বুঝতে রাহির এক মুহূর্তও সময় লাগলো। কিন্তু যখনই তার হুঁশ ফিরল সে ছিটকে কায়ানের থেকে সরে এসে ভূত দেখার মতন তাকিয়ে রইল। এটা কি হলো? এ অসম্ভব। কায়ান চোখটা বন্ধ করে নিজের ঠোঁট কামড়ে রইল, যেন এক নেশা ঘিরে ধরেছে তাকে। উফ, এই মেয়েটা তাকে পাগল করে ছাড়বে। আরহান ও এশা গাড়ি করে বাড়িতে ফিরতে ফিরতে রাত ৩টার বেশি বাজে। রুদ্রদের গাড়িতে ততক্ষণে সবাই ঘুমিয়ে কাহিল। এশা হাই তুলতে তুলতে দরজা দিয়ে নামতে যাবে, তখনই তার খেয়াল হলো তার জুতো গাড়ির ভেতরে। এশার জুতোর জন্য এদিকে ওদিকে তাকাতে লাগলো। আরহান এশার সামনে এসে বলল, কি খুঁজছো? আমার জুতো, বলেই এশা গাড়ির ভেতরে তাকালো। ততক্ষণে আরহান তাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের করতেই এশা গলা নিচু করে বলল, আবার শুরু করলেন আপনি? আরহান উত্তরে কিছুই বলল না। এশাকে কোলে করে নিজের রুমে নিয়ে এলো। এশা ঘুম ঘুম চোখে বলল, আপনি যে নির্লজ্জ সেটা কি আপনি জানেন? জানি। আরহান এশাকে বিছানায় রাখতে রাখতে বলল। তারপর জিজ্ঞাসা করলো, তোমার সব অভিযোগ শেষ? এশা ঘুম ঘুম চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরহান এশার কানের কাছে মুখ এনে বলল, কিন্তু আমার যে একটা অভিযোগ আছে। এশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তার চোখে ঘুমের যেন নেই বললেই চলে। এশা নিচু গলায় জিজ্ঞাসা করলো, কি অভিযোগ? আরহান বালিশে মাথা রেখেই বলল, থাক, অভিযোগ করে লাভ নেই, তোমার দ্বারা সেই সব হবে না। এশা ভুরু কুঁচকে তাকালো, তারপর বলল, মানে? আরহান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, কিছু না। এশাও রাগ দেখিয়ে বলল, দেখেছেন, আপনি আবারও আমার থেকে কথা লুকিয়ে যাচ্ছেন। আরহান এশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সত্যি শুনতে চাও? এশাও হ্যাঁ সূচক মাথা নাড়াতেই আরহান এশার কানের কাছে নিজের অভিযোগ জানালো। সে এক নির্লজ্জ অভিযোগ। মুহূর্তেই এশার কান দুটি রক্তবর্ণ হয়ে গেল। এশা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই আরহান কানের কাছে অভিযোগ জানালো। এশা চোখ বড় বড় করে আরহানের দিকে তাকালো। আরহান কৌতূহল নিয়ে এশাকে দেখছে। এত অবাক হওয়ার কি আছে? আরহান তখন ঠোঁটের কোণে একটু হাসির রেখা নিয়ে বলল। এশা নিচু স্বরেই বলল, আমি পারবো না। কেন? কারণ আমি আপনার মতো নির্লজ্জ নই। আরহান একটু ভুরু তুলে তাকালো, তারপর আস্তে করে নিজের বাঁধন এশার দিকে সরিয়ে নিল। আরহান তার থেকে সরে যেতেই এশা হতবাক হয়ে তাকালো। লোকটা কি তার উপরে রাগ করলো?
নাকি ভং ধরেছে ইচ্ছে করে? রাগ করলে করবে, এত সহজে আবদার পূরণ হচ্ছে না জনাব। আজকে সারাদিন আমি আপনার জন্য অপেক্ষা করেছি না, আপনিও অপেক্ষা করবেন। তারপর এসা ঠোঁট চেপে হাসলো। আরহানকে আরো রাগিয়ে দিয়ে সে আরহানের দিকে পিঠ করে শুয়ে পড়ল। কায়ান নিজের রুমের বাহিরে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ লজ্জায় রাহি রুমে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিয়েছে। কায়ানের মেজাজ বেশ ফুরফুরা। সে বিরক্তি দেখাতে চেষ্টা করলেও তার ঠোঁটের কোণের হাসিটা রোবান সহ বাকি সবার চোখেই কাটছে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কায়ান দরজায় আবারও টোকা দিয়ে কণ্ঠ কিছুটা কঠিন করার ব্যর্থ চেষ্টা করে বলল, রাহি, দরজা খোলো। ভেতর থেকে রাহির অনুশোচনা যেন গর্তে ঢুকে পড়েছে। সি সি, কি হয়ে গেল? সে ক্রমাগত নিজের ঠোঁট ডলে যাচ্ছে। রাহি পারছে না হাউমাউ করে কেঁদে উঠতে। কিভাবে এই ভুল হয়ে গেল? তাও আবার কায়ান! আস্তাগফিরুল্লাহ। ইচ্ছে করছে নিজেকেই যেন জীবন্ত মাটি চাপা দিয়ে দেই। রাগে জেদে রাহির ভেতরটা ফেটে যাচ্ছে। এর মাঝে আবার দরজায় টোকা পড়তেই রাহি চেঁচিয়ে উঠে বলল, আমি দরজা খুলবো না, আর তোমার মুখও আমি দেখতে চাই না। রাহির কথায় কায়ান মনে মনে হাসলো। তারপর বলল, দেখো সুইটহার্ট, সুন্দর করে বলেছি দরজা খোলো। তারপর কায়ান রুবানের দিকে তাকিয়ে বলল, এমন করছো যেন আমি জোর করে তাকে কিস করেছি, কিন্তু সে নিজে ইচ্ছাকৃতভাবে আমার উপরে পড়েছে। কায়ান শেষ করতে ভেতর থেকে রাহি গর্জে উঠে বলল, আমার বয়ে গেছে তোমার উপরে পড়তে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কায়ান ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তাহলে দরজাটা বন্ধ করে আছো কেন? আমার ইচ্ছে, বলেই আবারও চেঁচিয়ে উঠল রাহি, আই এম সরি, কিন্তু তোমার ইচ্ছে পূরণ হচ্ছে না সুইটহার্ট। বলে কায়ান এক ধাক্কায় দরজাটার লক ভেঙে ভেতরে ঢুকলো। কায়ান ভেতরে ঢুকতেই রাহি আরও রেগে গেল। কায়ান এক পা দু পা করে এগিয়ে আসতেই রাহি হঠাৎই হাতের কাছে থাকা একটা শোপিস তুলে আছড়ে ফেলল নিচে। শোপিসটি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল পুরো ফ্লোরে। কায়ান চোখের পলক ফেলারও সুযোগ পেল না। পিসটি তার কালেকশনের সবচেয়ে দামি ছিল। শুধু দামি নয়, এটি একটি অমূল্য অ্যান্টিক, যা কেবলমাত্র কায়ানেরই সংগ্রহে ছিল। রোবান স্তব্ধ হয়ে কায়ানের দিকে তাকিয়েছিল। সে জানে এই জিনিসটি কায়ানের সবচেয়ে প্রিয়, অথচ কায়ানের মুখে কোনো ক্ষোভের ছাপ নেই। রাগ, অভিমান বা বিস্ময় কিছুই প্রকাশ পেল না। রোবান বিস্মিত। এমন নির্লিপ্ততা কায়ানের স্বভাববিদ্ধ। কায়ান ধীরে ধীরে রাহির দিকে এগিয়ে গিয়ে বলল, সাবধান, কাচের টুকরো পায়ে বিঁধবে। রাহির অস্থিরতা কিছুটা প্রশমিত হয়েছে। সে মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে নিঃশব্দে তাকিয়েছে। একটু আগেও সে ক্ষোভে কাঁদছিল, এখন সেখানে শুধু ক্লান্তি আর দ্বিধা। কায়ান গভীর এক নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রোবানকে বলে, জায়গাটা পরিষ্কার করে দাও। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, বরং এক ধরনের ক্লান্তি বোধ। কায়ান বেরিয়ে যেতেই রাহি ধীরে ধীরে এগিয়ে এসে সোফায় বসে পড়ল। ভোর হয়েছে। জানালার ফাঁক দিয়ে আসা নরম আলো রুমটাকে হালকা করে ভাসিয়ে দিচ্ছে। সারাক্ষণ কায়ান এই ঘরে আসেনি। রাহি চুপচাপ ভাবছে, কায়ানকে যতটা খারাপ ভেবেছিল সে ঠিক ততটাও নয়। তবুও সবকিছু কি আর ভুলে থাকা যায়? খুন, গুম, দখলদারি এইসব অপরাধের কায়ান পারদর্শী। অন্যদিকে কায়ান নিজের অফিসে বসে গভীরভাবে চিন্তায় ডুবে আছে। এক হাতে সিগারেট, চোখে অদ্ভুত এক শূন্যতা। রাহির প্রতি যে অদ্ভুত টান তৈরি হয়েছে তা সে অস্বীকার করতে পারবে না, কিন্তু এই অনুভূতিকে সে প্রশ্রয় দেওয়া ঠিক হবে? সকালে ঘুম থেকে উঠে এসা হাত বাড়িয়ে আরহানকে খুঁজল, কিন্তু নেই। দ্রুত চোখ খুলে তাকাতেই দেখল বিছানায় আরহান নেই। তাকে না বলেই কাজে চলে গেল। এত রাগ! এসা কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইল। মনটা যেন কেমন করছে। সকালে না বলে চলে গেল, রাতে আবার কখন আসবে কে জানে।
এত নির্দয় একটা মানুষ আজকে না তাকে বাবার বাড়িতে নিয়ে যাবে। রাত হলেই সব মিষ্টি মিষ্টি কথা বলে আর সকালে কাঁচকলা দেখিয়ে চলে যায়। নিজেকে সামলে এসা ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে থাকা আশা কথাবার্তার আওয়াজ কানে এলো। উকি দিয়ে তাকাতেই চমকে গেল। আরহান তার টিম নিয়ে নিচে মিটিংয়ে বসে আছে। এসা হতবাক হয়ে নিচে নামলো। তাহলে সে যায়নি, বাড়িতেই আছে। কিন্তু বাড়িতে বসে মিটিং কেন? চোখ গেল আরহানের বাবার দিকে। তিনি ডাইনিং টেবিলে বসে বিরক্ত মুখে চা খাচ্ছেন। এই সময় সাধারণত তিনি খবরের কাগজ পড়েন, কিন্তু আজ জায়গাটা দখল করে নিয়েছে আরহান আর তার ল্যাপটপ। রান্নাঘরের দিকে যেতেই শাশুড়ি জিজ্ঞাসা করলেন, তোমাকে কিছু বলেছে ব্যাপারে? কোন ব্যাপারে? এশার চোখে বিস্ময়। বলেনি, ও নাকি এখন থেকে বাসা থেকেই কাজ করবে। বাসা থেকে? মানে অফিসে যাবে না? এশা বিশ্বাসই করতে পারছিল না। হ্যাঁ, সেটাই তো বলেছে। শাশুড়ির কথায় এশার মুখে একটু হাসি ফুটে উঠল। যাই হোক, লোকটা অন্তত সামনে থাকবে। এশা চুপচাপ আরহানের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের শাশুড়িকে বলেছে, আচ্ছা, আপনাকে সাহায্য করি। কিন্তু সাহায্য করতে গিয়ে পুরো রান্নাঘরেই যেন যুদ্ধ লাগিয়ে ফেলল। হঠাৎ করে আটার ড্রামটা নিচে পড়ে ভেঙে ফেলল, আর সেই শব্দে গোটা বাড়ি থমকে গেল। সবার চোখ রান্নাঘরের দিকে। এশা নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছে দেখে শাশুড়ি বললেন, থাক থাক, তুমি গিয়ে বসো, আমরা সামলে নিচ্ছি। না না, আমি পরিষ্কার করে দিচ্ছি, এশা আগ্রহ নিয়ে বলল। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শাশুড়ি হাসি মুখে একরকম জোর করে এশাকে এনে বসিয়ে দিলেন ডাইনিং টেবিলে। এশার মুখে লজ্জার ছাপ দেখেই আরহানের বাবা বললেন, আহা, এসব কোনো ব্যাপার না, এসো বসো। এশা চুপচাপ বসে রইল। সামনেই ডাইনিং টেবিল দেখে দেখা যাচ্ছে আরহানকে। সে মিটিংয়ে ব্যস্ত, কিন্তু একবারও চোখ তুলে তাকালো না এশার দিকে। কিছুক্ষণ পর দরকারি ফাইল হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠল আরহান। এশা চুপচাপ তার পেছনে রওনা দিল। আরহান রুমে ঢুকতেই এশার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরহান একবার তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কিছু বলবে? এশা কিছুটা অভিমান আর কিছুটা আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ, আপনি তো বলেছিলেন আজ আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবেন। তার চোখে একরাশ আশা। এই বুঝি আরহান হেসে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরবে, কিছু মিষ্টি কথা বলবে। কিন্তু না, আরহান চোখ না তুলে ফাইলের পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, তাহলে তৈরি হয়ে নিচে এসো। এই বলেই সে রুম থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই এশা হঠাৎই তার হাতটা ধরে ফেলল। আরহান থেমে গিয়ে হাতের দিকে তাকিয়ে বলল, সি, তোমার লজ্জা করছে না? এশা হতবাক। সে বলে কিনা লজ্জা করছে না? ভূতের মুখে রাম নাম। গাল ফুলিয়ে এশা বলল, লজ্জা করবে কেন? আমি নিজের বহরকে ধরেছি, অন্য কাউকে নয়। বলেই তাকে টানতে টানতে রুমের ভেতর নিল। আরহান ধীরে ধীরে হাতটা ছাড়িয়ে নিয়ে গভীর কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি, তুমি না। এই কথাটা বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। এশা থ হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। ঠিক এশা কাল রাতে যা যা বলেছে, এই অসভ্য লোকটা তাকে সেই কথাগুলো শুনিয়ে গেল। তাহলে কালকে রাতের প্রতিশোধ নেওয়া হচ্ছে। আচ্ছা, আমিও দেখব আমাকে ইগনোর করে এই জনাব কতক্ষণ দূরে থাকতে পারে। আরহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেজাজ তার একেবারে আগুন হয়ে আছে। প্রায় আধা ঘন্টা ধরে সে অপেক্ষা করছে এশার জন্য। এতক্ষণে দাঁড়িয়ে থেকে বিরক্তিতে যেন গলার কাছ পর্যন্ত এসেছে। কিছুক্ষণ পর এশা বেরিয়ে এলো বাড়ি থেকে। তাকে দেখেই আরহানের সব অভিমান যেন এক মুহূর্তেই হাওয়ায় মিশে গেল। এশার আঁচল সামলে শাড়ি পরে এসেছে, চুলগুলো খোপা করা, কপালে ছোট্ট একটা টিপ, ঠিক যেন আরহানের পছন্দ। এশা মিষ্টি হাসি হেসে সামনে এসে দাঁড়ালো। এশা জানে আরহান কিসে দুর্বল, আর এই মুহূর্তে সে একেবারে কাবু। আরহানের অপলক দৃষ্টি এশার ভিতরে এক অদ্ভুত ঝড় তুলল।
কিন্তু সেই ঝড়ে ভেসে যাওয়ার আগেই হঠাৎ করেই গম্ভীর হয়ে আরহান বলে উঠল, এত দেরি করলে কেন? তারপর আর কোনো কথা না বলে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। এশা চোয়াল শক্ত করে তাকিয়ে রইল কিছুক্ষণ। অভিমান আর রাগ মিশে আছে তার মুখভঙ্গিতে। অবশেষে সে ফুলতে ফুলতে গাড়িতে উঠে বসল চুপচাপ। এশা ইচ্ছে করেই সিট বেল্ট না পরে চুপচাপ বসে রইল। আরহান গাড়ি স্টার্ট করতে গিয়ে চোখ পড়ল থেমে যায়। সে ভুরু কুঁচকে এশাকে জিজ্ঞাসা করলো, সিট বেল্টটা পরছো না কেন? এশা গাল ফুলিয়েই বলল, ইচ্ছে করছে না তাই। আরহান তপ্ত একটা শ্বাস ফেলল। তারপর নিজের সিট বেল্টটা খুলে ধীরে ধীরে এশার দিকে ঝুঁকে গেল। ঠিক তখনই এশা রাগে বলে উঠল, আমি পরবো না। কিন্তু আরহানের চোখে কঠিন এক দৃষ্টি পড়তেই সে চুপ করে গেল। আরহান কোনো কথা না বলে নিঃশব্দে এশার সিট বেল্টটা হাতে নিল। সাবধানে ধীরে ধীরে সিট বেল্টটা পরিয়ে দিতে লাগলো। এশার নিঃশ্বাস যেন থেমে গেল। আরহানের মুখ তার একদম কাছে। তাদের মাঝে দূরত্ব আসলেই এশার মনে হয় আরহান একটা অভ্যাস, একটা নেশা, যা তার অজান্তেই বুকের গভীরে জমে আছে। যে কারণে আরহান রাগ করেছে সে আবদার পুরো না করার কিছুই না, কিন্তু লোকটাকে একটু জ্বালাতে এশার বেশ ভালোই লাগছে আজ। আরহান চুপচাপ সরে গিয়ে গাড়িতে চালাতে শুরু করলো। তার চোখ দুটো স্থির রাস্তায়, চোয়ালে টান। স্পষ্ট বোঝা যাচ্ছে সে এখন বিরক্ত। এশার বাড়ির সামনে পৌঁছাতেই আরহানের কপালে ভাঁজ পড়ে গেল। বাইরে থেকে বোঝাই যাচ্ছে বাড়ির ভেতরে ভীষণ ভিড়, যেন একটা উৎসবের আমেজ নিয়ে এসেছে। গাড়ি থামিয়ে আরহান ধৈর্য ধরে জিজ্ঞাসা করলো, ভেতরে এত মানুষ কি হচ্ছে? এশা হেসে বলে উঠল, জামাই দেখতে এসেছে সবাই। হোয়াট ননসেন্স! আরহান অবাক হয়ে তাকালো এশার দিকে। এশা কাঁধ ঝাঁকিয়ে মিষ্টি গলায় বলল, এইসব ডায়লগ দিয়ে লাভ নেই। আমাকে তো আপনার বাড়িতে নিয়ে গিয়ে পুরো জামায়াত করে দেখা হয়েছিল, এবার আপনার পালা। আরহান মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা, আমাদের বাসর রাতের দিন সকালে যে অনুষ্ঠানটা হয়েছিল না, আজ তাহলে দ্বিতীয় বাসর হবে? এশা মুখ হাঁ করে চেয়ে রইল। দ্বিতীয় বাসর? উনি কি বলছেন এইসব? এশার মুখ বাঁকিয়ে বিরক্ত গলায় বলল, ওইসব বাসর টাসর কিছু হবে না, বুঝলেন? আরহানও ঠোঁট উল্টে বলল, তাহলে এইসব অনুষ্ঠানে আমার কোনো ইন্টারেস্ট নাই। এশা কিছু বলার আগেই তার ভাই এসে হাজির। তাকে দেখে আরহান গাড়ি থেকে নামলো। দুজনে কথা বলতে বলতে বাড়ির ভেতরে গেল। কায়ান নিজের অফিসে একা একা বসেছিল। জানালার ধারে পড়ন্ত রোদের আলো পড়েছে তার মুখে। সামনের টেবিলে খোলা কিছু ফাইল, কিন্তু চোখগুলো সেগুলোর দিকে নেই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। রুবান ভেতরে ঢুকে বলে, স্যার, একটা খবর আছে। মেসেজ পাঠিয়েছে আরহান। সে সামনাসামনি দেখা করতে চায়, তবে শর্ত দিয়েছে আগে রাহিকে ছেড়ে দিতে হবে। কায়ানের ঠোঁটে তার ছেলের একটুখানি হাসি ফুটে উঠল। সে ধীর গলায় বলল, আরহানকে জানিয়ে দাও, সে যদি আসে তবে রাহিকে ছেড়ে দেওয়া হবে, তার আগে নয়। রুবান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দ্রুত বেরিয়ে গেল অফিস থেকে। কায়ান তখন পেছনে হেলে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে তার চোখে ধরা পড়ে একরাশ ভাবনা আর এক টুকরো অনিবার্যতা। নিচু স্বরে যেন নিজেকেই বলল, সুইট হার্ট, তোমাকে ভিড়িয়ে দেওয়ার সময় এসেছে। আরহান পার্সে পড়েছে এক মহা বিপদে। গ্রামের বাড়ি থেকে এশার নানি, বড় নানি, খালা, ফুপু সবাই এসে হাজির হয়েছে আজ। একটাই উদ্দেশ্য, জামাইকে চোখে দেখা, যাচাই বাছাই করা। ড্রয়িং রুম এখন যেন মহিলা সমিতির আড্ডার কেন্দ্র। এক একজন পায়ের ওপরে পা তুলে পান চিবিয়ে গল্পে মগ্ন। মাঝখানে পড়ে আছে আরহান। বোঝাই যাচ্ছে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এশার বড় নানি চোখে মোটা ফ্রেমের চশমা, ঠিকমতো দেখতেও পান না, কিন্তু কথা বলেন ঢাক বাজিয়ে। গলার আওয়াজ পাশের বাড়িও কেঁপে ওঠে। তিনি হঠাৎই গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলেন, তো বাবা, তোমার পড়াশোনা কত দূর? আরহান থমকে গেল, ভুরু কুঁচকে তাকালো একবার। পাশেই এশা আর তার মা।
এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয়ে। এশার মা উত্তর দিল, অনেক দূর মানে? বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, আপনি বুঝবেন না। তার কথা শেষ হতেই পাশ থেকে আরেকজন মুখে পান নিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, না চেনার কি আছে, আমাদের গ্রামেও তো ডিগ্রি কলেজ আছে, বড় বড় লেখা লেখা দেখে তাবেদারি করার কিছুই নাই। এশা ঠোঁট কামড়ে কোনোভাবে হাসি চেপে বসে রইল, কিন্তু আরাহানের চোয়ালে টান পড়ে গেছে। সে এখন বিস্ফোরণের আগের মুহূর্তে। এশার মা কিংকর্তব্য বিমূঢ়। এত মানুষ, কারোর মুখ বন্ধ করা যাচ্ছে না। শেষমেশ এশা একটু কেশে নিয়ে নরম গলায় বলল, নানি, তোমরা ওই ডিগ্রি কলেজ আর লন্ডনের ডিগ্রি এক না, বুঝলে? সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আর ঠিক তখনই এশার মাথায় যেন বাজ পড়ল। লন্ডনের ডিগ্রি? এই তো বিয়ের আগে বলেছিল আরহানের লন্ডনে একটা গার্লফ্রেন্ড ছিল। মানে, লন্ডনের ডিগ্রি মানেই তো সেই সময় তারা একসাথে ছিল। এশা থমকে গেল, মুখটা মুহূর্তে কালো হয়ে গেল, ঠোঁটের শক্ত করে বসে রইল চুপচাপ। আর পাশের সোফায় বসে আছে আরহান, তখনও ধৈর্যে ধরে মহিলা সমিতির প্রশ্নবাণ সহ্য করে যাচ্ছে। জানেই না সামনে আরেকটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। হঠাৎ এক বয়স্ক খালা মুখ বাঁকিয়ে বললেন, জামাই কি কথা বলতে পারে না নাকি? এমন চুপচাপ হলে তো সমস্যা রে মা। আরহান একটা দীর্ঘশ্বাস ফেলল। চারপাশে নারীর সমাবেশ, অদ্ভুত সব প্রশ্ন। তার ধৈর্যের পরীক্ষা চলছেই। ধীরে বলে উঠল, না না, কোনো সমস্যা নেই, আপনারা বলুন, আমি শুনছি। বয়স্ক মহিলারা একে একে মাথা নাড়িয়ে, তারপর এক খালা সোজা বলে ফেলেন, আর কি বলবো বাবা, আমাগোর মেয়েটার খেয়াল রাখবা, তাহলেই হইব। এই বলে তিনি সস্নেহে এশার মাথায় হাত বুলিয়ে দিলেন। এশা কেবল একটুখানি হাসার চেষ্টা করল, কিন্তু মুখটা তখনও মেঘে ঢাকা। রাতের খাবার শেষ হতে না হতেই আরেক দফা আলোচনা জমে উঠল। এবার বাড়ির পুরুষ সদস্যরা ঘিরে ধরল আরহানকে। চাকরি, ব্যবসা, ভবিষ্যৎ পরিকল্পনা, গৃহস্থালির নিয়ম, এক একজন এক এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এশা এক মুহূর্তও সেখানে থাকলো না। চুপচাপ সরে গিয়ে নিজের রুমে ঢুকে পড়ল। আলো না জ্বালিয়ে বারান্দায় চলে গিয়ে দোলনায় বসে পড়ল। নিজেকে গুটিয়ে নিল। দুই হাঁটু বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। তার মনটা ভারী। নিচের আলো, দূরের কোলাহল, কিছুই আর তাকে স্পর্শ করছে না। কিছুক্ষণ পর আরহান রুমে এলো। ঘরে ঢুকতেই অন্ধকার দেখে একটু থমকে গেল। এশা কোথায়? চোখ সরিয়ে যেতে না যেতেই কান ঝাপটালো দোলনার হালকা আওয়াজে। চুপচাপ এগিয়ে এসে বারান্দায় উঁকি দিল। চাঁদের আলোয় ধরা পড়ল এশার গুটিয়ে বসে থাকা অবয়ব। কোনো কথা না বলে আরহান ধীরে ধীরে এগিয়ে এসে এশার পাশে বসল। তারপর খুব সহজে একই ভঙ্গিতে এশার পা দুটো আলতো করে নিজের কোলের ওপরে তুলে নিল। এশা কোনো কথা বলল না, বারান্দায় নরম আলোয় বসে থাকা এশার দিকে তাকিয়ে। হঠাৎই আরহানের চোখ পড়ল তার হাতের চুড়িগুলোর দিকে, যা একদিন চুপি চুপি এশার ব্যাগে রেখে দিয়েছিল সে। চোখ পড়তেই ঠোঁটের কোণে এক নরম হাসি ফুটে উঠল আরহানের। এশা তখন আনমনে দোলনায় দুলছে। হঠাৎ বলল, আপনাকে একটা প্রশ্ন করি। আরহান তার দিকে নরম চোখে তাকিয়ে ধীরে মাথা নাড়ালো। এশা এবার সরাসরি তাকালো তার চোখে। গলায় দ্বিধা মিশ্রিত এক কৌতূহল নিয়ে বলল, লন্ডনে আপনার কি কোনো গার্লফ্রেন্ড ছিল? প্রশ্নটা নিঃশব্দে এসে যেন কাঁপিয়ে দিল মুহূর্তটা। আরহান থেমে গেল এক মুহূর্ত, তারপর ধীরে মাথা নাড়ালো, হ্যাঁ। এশার মুখটা মুহূর্তে কালো হয়ে গেল, চোখে মুখে স্পষ্ট হতাশা, ভেতরটা যেন হু হু করে ভেঙে পড়েছে। অল্পতেই চোখ ভিজে উঠল। আরহান সঙ্গে সঙ্গে এশার পা থেকে হাত সরিয়ে এগিয়ে এলো, তার দুই গাল আলতো করে ধরল, চোখে চোখ রেখে নরম গলায় বলল, ওটা সিরিয়াস ছিল না এশা। আমি দেশে ফেরার কয়েক মাস পরেই
আমরা মিউচুয়ালি আলাদা হয়ে গিয়েছিলাম। এটা বলে সে এশার কপালে একটা চুমু ছুঁয়ে দিল। এশা যেন একটু দম ফিরে পেল, তবুও ভেতরের কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখানে ওই মেয়েটাকে ভালোবাসেন না? আরহান গভীরভাবে তার চোখে তাকিয়ে বলল, তুমি থাকতে অন্য কাউকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। তুমিই আমার সব এশা। এই কথাগুলো যেন এশার ভেতরের সমস্ত ভাঙচুর এক নিমিষেই জোড়া লাগিয়ে দিল। এশা তার এক মুহূর্ত অপেক্ষা করল না, সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে হঠাৎ করে নিজের ঠোঁট রেখে দিল আরহানের ঠোঁটে। তীব্র গভীর নিঃশর্ত সেই চুম্বনে আরহানও সাড়া দিল। তার বাহু জড়িয়ে ধরল এশার কোমর, ভালোবাসায় তাকে নিজের কোলে তুলে নিল। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল, আবেগ, আকাঙ্ক্ষা আর গভীর অনুভবে অনুকরণে তারা হারিয়ে গেল নিজেদের মাঝে। সময় যেন থমকে গেল কিছুক্ষণের জন্য। শেষমেশ একটু দম নিতে এশা নিজেকে সামান্য সরিয়ে আনলো। চোখে লজ্জা, ঠোঁটে কাঁপুনি। কিন্তু আরহান তার ঠোঁট উল্টে মুচকি হেসে বলল, এতটুকু তো আমার মন ভরেনি বেবি। এশা অন্যদিকে তাকিয়ে হালকা গলায় বলল, আপনার আবদার রেখেছি, আমি পারবো না। আরহান চুপ করে থাকলো, আর একটুও এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, উহুম, এখনো তো আমাদের দ্বিতীয় বাসর বাকি আছে। এশার গাল ততক্ষণে লাল টকটকে। লজ্জায় সে চোখ নামিয়ে নিল, কিন্তু হাসি চাপতে পারল না। আর সেই লাজুক হাসিতেই যেন আরহানের সমস্ত ভালোবাসা মিশে গেল। সেই রাতের বারান্দায় নীরবতার বাতাস, চাঁদের ম্লান আলো আর ভালোবাসার নিঃশব্দ উন্মাদনা এক অদ্ভুত পরিবেশে জড়িয়ে রাখল দুজনকে। রাহি গাল ফুলিয়ে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে আছে। এই বাড়িতে আসার পরই এই প্রথম তাকে কায়ানের ঘর থেকে বের করে অন্য ঘরে আনা হয়েছে, তাও দেহরক্ষীদের ঘেরা টোপে। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি, মনে মনে ভাব নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। এরা কোনো কিছুই এমনিতে করে না। ঘরের চারপাশে অন্তত 10 জন দেহরক্ষী নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন সে একজন ভয়ঙ্কর অপরাধী। রাহি ভুরু কুঁচকে যায়, ধৈর্যের সীমানায় চির ধরেছে তার। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢোকে কায়ান। দেখেই বোঝা যায় সে জিম সেশন শেষ করে এসেছে। ভেজা শরীরে টপটপ করে ঘাম ঝরছে, কপালের সামনে থেকে ঘাম গড়িয়ে পড়ছে তার ঘাড় বেয়ে। পরনে কেবলই কালো ট্রাউজার, ওপরের অংশ উদম, পেশিবহুল গড়ন ও উজ্জ্বল ত্বক ঘামের ছোঁয়ায় আরো উজ্জ্বল দেখাচ্ছে। বাঁ হাতে থাকা বিশাল ট্যাটুটি পুরোপুরি উন্মুক্ত, কালো খালি আর গাঢ় রেখায় আঁকা নিখুঁত এক শিল্পকর্ম। রাহি চোখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু পারছে না। অনিচ্ছা সত্ত্বেও তার দৃষ্টি আটকে যায় কায়ানের দিকে। রাহি নিজেকে মনে মনে ধমক দিয়ে বলে, চোখ নামা রাহি। কায়ান টাওয়েলটা কাঁধে ফেলে নিজের ঘাম মুছতে মুছতে রাহির দিকে এক দৃষ্টিতে তাকালো। তার চোখে সেই চিরচেনা ঠান্ডা দৃষ্টি। কায়ানের দৃষ্টি পড়তেই রাহি দ্রুত চোখ সরিয়ে নিল। টাওয়েলটা এক পাশে ছুঁড়ে রেখে কায়ান সামনে রাখা সোফায় গা এলিয়ে বসল, পায়ের ওপরে পা তুলে, যেন সে পুরো দেশের নিয়ন্ত্রক। তোমাকে এখানে ডেকেছি কেন জানতে ইচ্ছে করছে না? কায়ানের গলা ঠান্ডা, কিন্তু তাতে এক ধরনের শীতল আগ্রাসী রেশ। রাহি আর চোখে একবার তাকালো। কায়ানের ঠোঁটে অদ্ভুত এক তৃপ্তির রেখা। তারপর কায়ান নিজেই বলে উঠল, তোমার বস আরহান শেষমেশ সমঝোতায় রাজি হয়েছে। রাহি বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলে। কি? ইয়েস সুইটহার্ট। কায়ান ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গ মিশ্রিত হাসি টেনে বলল, সময় হয়েছে তোমাকে গুড বাই বলার। রাহির ভুরু কুঁচকে যায়, মুহূর্তেই মাথার ভেতরে ঝড় শুরু হয়। সমঝোতা মানে? ঠিক
কি? কিসের বিনিময়? তাহলে কি পেনড্রাইভটা? রাহি কিছু বলার আগেই একজন দেহরক্ষী নিঃশব্দে এগিয়ে এসে টেবিলের ওপরে একটা ছোট্ট জিনিস রাখে। একটা আংটি। ঠিক সেই আংটিটা যেটা রাহি ভেবেছিল চিরতরে হারিয়ে ফেলেছে। রাহির চোখ বড় বড় হয়ে যায়। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। অবিশ্বাস আর বিস্ময়ে তার দৃষ্টি আটকে থাকে আংটির ওপরে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে ধরতে যায়। ঠিক তখনই কায়ান ঠান্ডা গলায় বলে ওঠে, নো নো, ওয়েট। এত তাড়াহুড়ো কিসের? টেক ইট স্লো, সুইটহার্ট। তার চোখে খেলে যায় এক বিদ্রাত্মক ঝিলিক। তারপর হেলান দিয়ে বসে। এক আঙ্গুলের ইশারায় পেছনের বিশাল স্ক্রিনের দিকে নির্দেশ করে। তোমার হবু বর, তার একটা ছোট্ট ভিডিও ফাঁস হয়েছে। কায়ানের কণ্ঠে হালকা খেলা করা ঠান্ডা সুর। স্ক্রিনে ভেসে ওঠে এক দৃশ্য। রাহির মুখে সমস্ত রং ফিকে হয়ে যায়। কিন্তু রাহি কোনো রিয়াক্ট করে না। কায়ান কিছুটা থমকে যায়। এমন শান্ত প্রতিক্রিয়া সে মোটেও আশা করেনি। ভেবেছিল ভিডিওতে নিজের হবু স্বামীকে অন্য একজন মেয়ের সাথে একান্ত মুহূর্তে দেখে রাহি নিশ্চয়ই চিৎকার করবে, ভেঙে পড়বে, অথবা অন্তত কিছু তো বলবে। কিন্তু রাহি নিঃশব্দে ভিডিওটা দেখে গেল, ঠান্ডা চোখে, আবেগহীনভাবে। ভিডিওর শেষ হতেই কায়ান গলা পরিষ্কার করে বলল, এখন তুমি ভেবে দেখো এই আংটিটা রাখবে কি না। কায়ান ভেবেছিল রাহি হয়তো এইবার কিছু বলবে, কিন্তু তার সব ধারণা উল্টে দিল। রাহি শান্ত মুখে হাত বাড়িয়ে আংটিটা তুলে নিল। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত কায়ানের চোখে চোখ রাখল। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে জানালার দিকে এগিয়ে গেল। আর হঠাৎ করেই জানালার ফাঁক দিয়ে আংটিটা ছুঁড়ে ফেলে দিল বাইরে। কায়ানের ঠোঁটে এক প্রশস্ত হাসি ফুটে উঠল। এমনটাই সে চেয়েছিল। রাহির এই বিয়ে কিংবা এঙ্গেজমেন্ট নিয়ে কখনোই সত্যিকারের কোনো আগ্রহ ছিল না। সে রাজি হয়েছিল শুধুমাত্র তার বাবাকে কথা দিয়েছে বলে। তার মন কখনোই এই বন্ধনে অংশ ছিল না। আর এখন তো কোনো কিছুরই পিছুটান আর নেই। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সে কেবলই একটা কারণ খুঁজছিল, একটা অজুহাত। আজ সেই অজুহাতটা সে পেয়ে গেছে। আরহান তৈরি হচ্ছিল। আয়নায় চোখ রেখে চুল ঠিক করছিল সে। আজ কায়ানের সাথে তার একটা গুরুত্বপূর্ণ মিটিং, যেটা সে এশাকে কিছুটা বলেনি এখনো। পেছনে দাঁড়িয়ে এশা ভুরু কুঁচকে তাকিয়েছিল। আরহান তখন নিজের শার্ট গায়ে দিচ্ছিল। বোতামগুলো এখনো খোলা। আরহান ধীরে ধীরে বোতামগুলো লাগাতে লাগাতেই এশাকে বলল, আপনি কোথায় যাচ্ছেন আমাকে বলবেন না? আরহান চোখ বাড়িয়ে তাকিয়ে হাসল। একটু কাজ আছে। এশা গাল ফুলিয়ে আবারও জিজ্ঞাসা করলো, একটু আবার কাজ কি? এত সিরিয়াস ভাবে তৈরি হচ্ছেন? আরহান প্রথমে কিছু বলতে চাইল, কিন্তু এশার মুখের দিকে তাকিয়ে মনে হলো স্ত্রী হিসাবে তার জানার অধিকার আছে, নইলে বারবার এশা তাকে ভুল বুঝবে। আরহান এগিয়ে এসে এশার পাশে বসল। চোখে নরম এক ভঙ্গি, গলায় শান্ত স্বর, একটা মিটিং আছে। এশা আবারও নাক ফুলিয়ে বলল, কার সঙ্গে মিটিং? আপনার তো সারাক্ষণই মিটিং। আরহান এবার একটু দম নিয়ে বলল, কায়ানের সাথে। এশার বুকটা হঠাৎই চিপ মেরে ধরল। কায়ানের নামটা শুনলেই তার বুকটা ধকধক করে ওঠে। কায়ানের সঙ্গে যতবারই দেখা হয়েছে কোনো না কোনোভাবে আরহানের ক্ষতি হয়েছে। এই মিটিংটা সে কিছুতেই হতে দিতে চায় না। হঠাৎই সে ফট করে টেবিল থেকে আরহানের বন্দুকটা তুলে নিল। এক ধাক্কায় কিছুটা দূরে সরিয়ে গিয়ে বলল, না, আপনি যাচ্ছেন না। আরহান কিছুটা অবাক হলেও ভেতরে হাসি রেখে চেপে ঠান্ডা গলায় বলল, বেবি, ওটা আমাকে ফেরত দাও। এশা মাথা নাড়িয়ে বলল, না, আমি আপনাকে কায়ানের সাথে দেখা করতে যেতে দিতে চাই না। আরহান এক ধাপ এগিয়ে আসতেই এশার সাবধানী ভঙ্গিতে এক ধাপ পিছিয়ে গেল। দুজনের চোখে চোখ পড়ল। একজনের চোখে দুশ্চিন্তা, আরেকজনের চোখে অসহায় ভালোবাসা।
আরহান ধীরে হাত বাড়িয়ে এশার কোমরটা ধরে নিল, তারপর তাকে একদম কাছে টেনে আনলো, মাথায় মাথা ছুঁয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন? এশা দুই হাতে আরহানকে জড়িয়ে ধরে তার বুকের উপরে মাথা রেখে ফিসফিস করে বলল, না, আপনি যেতে পারবেন না। কি দরকার যাওয়ার? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। আরহান তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, অনেক দরকার। এশা জেদ করে মাথা নাড়ালো, না, আপনি যাবেন না। তার এমন বাহানায় আজ আরহানের রাগ নেই, বরং ভালোবাসা আরো গভীর হচ্ছে। আরহান একটানে এশাকে কোলে তুলে বিছানার পাশে বসে। এশা তার গলা জড়িয়ে ধরে আছে, এমনভাবে যেন আরহানকে কেউ কেড়ে নিচ্ছে। এই সুযোগে আরহান এশার হাত থেকে আস্তে করে বন্দুকটা সরিয়ে ফেলে মুচকি হেসে বলে, এই আদরটা রাতে করলেই তো পারো বেবি। এখন কাজে যাওয়ার আগে আমাকে কন্ট্রোল হারাতে বাধ্য করছো কেন? এশা তাকায় একবার আরহানের দিকে, তারপর মাথা রেখে এক হাত ইচ্ছে করেই তার শার্টের বোতামটা খুলতে দেয়। আরহান সাথে সাথে এশার হাতটা থামিয়ে দেয়, একদম না। আমাকে কিভাবে দিশেহারা করতে হয় ভালো করেই তো দেখেছো। এশা বকাঝকা করে পাত্তা না দিয়ে ধীরে ধীরে বলে, কি দরকার ওই কায়নের সঙ্গে দেখা করার? থাকুন আমার কাছে। আরহান এশার কপালে একটা গভীর চুমু দিয়ে বলল, রাহিকে ফিরিয়ে আনতে হবে। আর কিছু এমন ব্যাপার আছে যা কেবল কায়ান জানে। ওই মিটিংটা জরুরি। এই কথাটা শুনে এশার চোখ বড় বড় হয়ে গেল। রাহি! তার চোখে বিস্ময়, উদ্বেগ আর অজানা আশঙ্কা। রাহি যে কায়ানের বন্দী, এই ব্যাপারে এশার অজানা ছিল।